হ্যালো, আজকে আমরা জৈব রসায়ন এইচএসসি লেভেলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে টাফ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে জৈব রসায়ন। এই জৈব রসায়নটা আমরা পড়ব। আমার নাম অনির্বাণ চক্রবর্তী। আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আছি, এমবিবিএস 5th ইয়ার বা ফাইনাল ইয়ার। আমার কন্ট্যাক্ট নাম্বার এটা দেওয়া আছে। সো আমরা জৈব রসায়নের, এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে চ্যাপ্টার টু। এবং স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা অনেক বেশি ভয় পায়। কেন ভয় পায়? কারণ এখানে অনেক জিনিস মুখস্থ করার আছে। হ্যাঁ, ঠিক, মুখস্থ করার তো আছে, সাথে আমরা যদি বুঝে পড়তে পারি তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা ইজিলি আনসার করতে পারি। এখন এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট আমি বলি। দেখো, কেমিস্ট্রি যে সেকেন্ড পেপার, এই যে কেমিস্ট্রির সেকেন্ড পেপার, এই কেমিস্ট্রির সেকেন্ড পেপারে তোমরা আলাদা পরীক্ষা দিবা এইচএসসিতে। তাহলে এই এইচএসসিতে কেমিস্ট্রির সেকেন্ড পেপার থেকে সৃজনশীল আসবে 8টা সিকিউ আসবে। আনসার করতে হবে তোমার 5টা। এখন বিষয়টা হচ্ছে এই 8টা সৃজনশীল কোত্থেকে আসবে। দেখো, এই যে চ্যাপ্টার ওয়ান পরিবেশ রসায়ন, সেখান থেকে আসবে 1টা বা 2টা সিকিউ। চ্যাপ্টার 2 যেটা জৈব রসায়ন, সেখান থেকে আসবে 3টা সিকিউ। চ্যাপ্টার 3 যেটা পরিমাণগত রসায়ন, সেখান থেকে 2টা সিকিউ আসবে। হ্যাঁ, 3টাও আসতে পারে, বাট 2টা নর্মালি আসে। চ্যাপ্টার 4 যেটা হচ্ছে তড়িৎ রসায়ন, সেখান থেকে 1টা সৃজনশীল আসে। এবং চ্যাপ্টার 5 এখান থেকে 1টা আসতে পারে, নাও আসতে পারে। তাহলে দেখো, আমি যদি 8টা সৃজনশীল চিন্তা করি, তাহলে দেখো এইখান থেকে আসে কয়টা? চ্যাপ্টার 1 থেকে আসে 1টা বা 2টা। যদি চ্যাপ্টার 1 থেকে 1টা আসে, তাহলে চ্যাপ্টার 5 থেকে 1টা দিবে। যদি চ্যাপ্টার 1 থেকে 2টা আসে, তাহলে চ্যাপ্টার 5 থেকে 0টা দিবে। যেটাই দেখ না কেন, তুমি যদি সৃজনশীল এই চ্যাপ্টার 2 থেকে আনসার না করো, তারপর এখান থেকে 2টা, 4টা, 5টা, অথবা 1টা, 2টা, 1টা, 5টা সৃজনশীল তুমি আনসার করতে পারবা। তাহলে আমরা জৈব রসায়ন পড়া বাদ দিয়ে দিব? না, জৈব রসায়ন পড়তে হবে। কেন পড়তে হবে? তুমি যে এই 4টা চ্যাপ্টার থেকে 5টা সৃজনশীল যেটা আসবে, 5টাই পেয়ে যাবা এমন তো কোনো কথা নাই। 5টার মধ্যে ধরো 1টা তুমি সৃজনশীল পারতেছো না, তখন তো তোমার 5টা আনসার করতে হবে। তখন এই কেমিস্ট্রি চ্যাপ্টার 2 থেকে 1টা তুমি সৃজনশীল আনসার করতে পারবা। ধরো 2টা আনসার করতে পারতেছো না এইগুলো থেকে, তখন তুমি এখান থেকে 2টা আনসার করতে পারবা, তুমি যদি চ্যাপ্টার 2টা ভালো পড়া থাকে। কিন্তু আমি বলবো তোমরা এইচএসসির জন্য চ্যাপ্টার 1, 3, 4 এবং 5 এই 4টা চ্যাপ্টারকে টার্গেট করো, যাতে 5টায় আমি এখান থেকে পারি। এবং চ্যাপ্টার 2 থেকে আমি যা পড়াবো এই ক্লাসগুলোতে, সেটা যদি নোট করে পড়তে পারো, একদম অ্যাডমিশনও কাভার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা পড়তে পারি। তাহলে জৈব রসায়ন থেকে তুমি যদি চেষ্টা করো যে 3টা সৃজনশীলের মধ্যে যে কোনো একটা আনসার করতে, আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক জৈব রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো? আমি তো সবই পড়াবো, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোকে তুমি যদি ফোকাস করো, তাহলে আরও তোমার কাছে ইজি হয়ে যাবে এইচএসসিতে এই 3টা সৃজনশীল আনসার করা। কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে? ফার্স্ট যে টপিক, সেটা হচ্ছে আমাদের বেনজিন। এই বেনজিনটা ভালো করে পড়ে যাওয়া। বেনজিন প্লাস টলুইন, এই দুটা মিক্স করে একটা সৃজনশীল দিবেই। সো বেনজিন আর টলুইনটা ভালো করে পড়ে যাবা। এটা হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে অ্যালডিহাইড 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। থার্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যালকোহল প্লাস জৈব অ্যাসিড, 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। এই 3টা টপিক যদি পড়ো, তুমি 2টা সৃজনশীল আমরা এখান থেকে কমন পাবা। আরও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেখান থেকে সৃজনশীল আসতে পারে, যেমন অ্যালকিন ও অ্যালকাইন। এটাও খুবই ইম্পর্টেন্ট টপিক, বাট এইটা থেকে সৃজনশীল আসার চান্সেস কম। সো এটাকে আমি বলবো এটা হচ্ছে 4 স্টার ইম্পর্টেন্ট টপিক, অ্যালকিন ও অ্যালকাইন। সো এই টপিকগুলো যদি আমরা ভালো করে পড়তে পারি, তাহলে তুমি সিকিউ আনসার করতে পারবা। কিন্তু এমসিকিউর জন্য তো সবই পড়তে হবে। সো আমরা এই চ্যাপ্টারে এই বিষয়গুলো ফোকাস করা ট্রাই করবো, যে জৈব রসায়নে আমরা
যাতে এই টপিকগুলো ভালো করে পারি এবং এখান থেকে যাতে ব্যাকআপ হিসেবে এই চারটার বদলে যদি কোনো বিপদে পড়ি যাতে এখান থেকে আমি আনসার করতে পারি, একটা বা দুইটা। সো আসো আমরা শুরু করি আজকে ইন্ট্রোডাকশন ক্লাস। ইন্ট্রোডাকশন ক্লাসে ফার্স্টেই আমার যে টপিকটা লাগবে সেটা হচ্ছে জৈব যৌগ। আমরা জৈব রসায়নে কোন যৌগগুলোকে নিয়ে ডিল করি? আমরা জৈব যৌগগুলোকে নিয়ে ডিল করি, অর্গানিক কম্পাউন্ড। তো জৈব যৌগ কি? মনে রাখবা কার্বন এবং হাইড্রোজেন, এই কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যে কোনো যৌগই হচ্ছে জৈব যৌগ। তাহলে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যে কোনো যৌগ জৈব যৌগ। তাহলে কি কি জৈব যৌগ হতে পারে? আমি এই ক্লাসের নোটগুলো তোমাকে কমেন্টে দিয়ে দিব, হ্যাঁ, এটার পিডিএফ পেয়ে যাবা। সো নোট করার কোনো ঝামেলা নেই, তোমরা চাইলে ওই আমার নোট থেকে পরে নোট করতে পারবা, আমি সব এখানে লিখে দিব। সো আমার নোটটা যদি পড়ো মোর দেন এনাফ। সো জৈব যৌগ কার্বন কি? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যে কোনো জৈব যৌগকে আমরা জৈব যৌগ বলবো। প্লাস কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে জৈব যৌগগুলো হবে, আসলে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগগুলো তৈরি হয় তাদেরকে আমরা জৈব যৌগ বলি না, হ্যাঁ, এদেরকে আসলে জৈব যৌগ বলা হয়, বাট জৈব যৌগ বলে না, এগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যে কোনো যৌগকে আমরা কি বলি? হাইড্রোকার্বন বলি, হাইড্রোকার্বন বলি। হ্যাঁ, তাহলে এই হাইড্রোকার্বন ও তাদের জাতকগুলোকে একত্রে জৈব যৌগ বলে। সো হাইড্রোকার্বন তো নিজেও জৈব যৌগ এবং তাদের জাতকগুলোকে একত্রে জৈব যৌগ বলে। সো জৈব যৌগের ডেফিনেশন কি? এটাই জৈব যৌগের ডেফিনেশন। যেমন কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত কি কি হাইড্রোকার্বন হতে পারে? যেমন দেখো, যেমন কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত CH4, এই যৌগটার নাম কি? মিথেন। সো এটা মিথেন, তাহলে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, সো এটা একটা হাইড্রোকার্বন। আবার তুমি বলতে পারো CH3, এটা হচ্ছে ইথেন, সো এটাও একটা হাইড্রোকার্বন। অথবা বলতে পারো CH2, হ্যাঁ, ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন, সো এটাও একটা হাইড্রোকার্বন। সো আমরা এই জিনিসগুলোকে আমরা একত্রে বলতে পারি কি? এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। কারণ এখানে দেখো এই সকল যৌগে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কোনো যৌগ নাই, অন্য কোনো মৌল নাই, শুধুমাত্র হাইড্রোজেন কার্বন, হাইড্রোজেন কার্বন, হাইড্রোজেন কার্বন। সো এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। এবং এদের জাতক কী কী হতে পারে? ধরো আমি বললাম CH3OH, এটা আমরা জানি এখানে OH আছে, সো এটা একটা অ্যালকোহল, সো এই অ্যালকোহলে দেখো কার্বন হাইড্রোজেন এর ছাড়া এখানে অক্সিজেনও আছে। সো যদি কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকে তখন সাকে আমরা বলবো হাইড্রোকার্বনের জাতক। যেমন আমরা বলতে পারি CH3COOH, এটা হচ্ছে আবার একটা অ্যাসিড, এখানে দেখো কার্বন হাইড্রোজেন ছাড়া অক্সিজেন চলে আসছে, সো এগুলো হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের জাতক। সো এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের যে জাতক, এদেরকে একত্রে কি বলা হয়? এই যে হাইড্রোকার্বন, হ্যাঁ, এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে একত্রে বলা হয় জৈব যৌগ। সো জৈব যৌগের ডেফিনেশন আমরা পালাম। সো এই বিষয়টা বুঝতে হবে, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের সমন্বয়ে গঠিত জাতককে জৈব যৌগ বলে। এই যে চলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জৈব যৌগ কাকে বলে? হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতকগুলোকে জৈব যৌগ বলে। এখন আসো, একটা মতবাদ আছে যেটার নাম হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। প্রাণ শক্তি মতবাদ, এই প্রাণ শক্তি মতবাদটা কি জিনিস? প্রাণ শক্তি মতবাদ হচ্ছে
বিজ্ঞানী বার্জেলিয়াস সর্বপ্রথম প্রাণশক্তি মতবাদ দেন। বিজ্ঞানী বার্জেলিয়াস কি বলেন? বিজ্ঞানী বার্জেলিয়াস এই মতবাদের প্রবক্তা। বিজ্ঞানী বার্জেলিয়াস এই মতবাদের প্রবক্তা। এটাকে বলা হয় প্রাণশক্তি মতবাদ। তিনি কি বলেন? তিনি বলেন এই যে জৈব যৌগ, এই জৈব যৌগগুলো জীব থেকে সৃষ্টি হয়। জৈব যৌগ জীব থেকে সৃষ্টি হয়। জৈব যৌগ জীব থেকে সৃষ্টি হয়। কৃত্রিমভাবে জৈব যৌগ সৃষ্টি করা সম্ভব নয়। কৃত্রিমভাবে জৈব যৌগ সৃষ্টি করা সম্ভব নয়। এই মতবাদ থেকে বলা হয় প্রাণশক্তি মতবাদ। সো প্রাণশক্তি মতবাদে বিজ্ঞানী বার্জেলিয়াস বলেন জীব থেকে জৈব যৌগ সৃষ্টি হবে, কৃত্রিমভাবে জৈব যৌগ সৃষ্টি করা সম্ভব নয়। অনেক দিন ধরে বিজ্ঞানীরা এটাই ধারণা করত যে এই সকল যৌগগুলো যেগুলো হচ্ছে আমাদের জৈব যৌগ, মানে হাইড্রোকার্বন এবং জাতক, এরা জীব থেকে সৃষ্টি হবে, কৃত্রিমভাবে তৈরি করা যাবে না। কিন্তু আমাদের একজন বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্রেডরিক উহলার। এই বিজ্ঞানীর নামটা খুবই সুন্দর করে মনে রাখো। ফ্রেডরিক উহলার। এই ফ্রেডরিক উহলার একজন পুরুষ জার্মান বিজ্ঞানী। তিনি কি করছে? কৃত্রিমভাবে জৈব যৌগ ল্যাবরেটরিতে আবিষ্কার করেছে। ভাবা যায়, কৃত্রিমভাবে জৈব যৌগ ল্যাবরেটরিতে আবিষ্কার করছে, মানে তৈরি করছে, জৈব যৌগ তৈরি করছে কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরি করে। এই যে কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে জৈব যৌগটা তৈরি করলো, যেটা প্রাণশক্তি মতবাদে বলা হয়েছিল যে জীব থেকেই জৈব যৌগ সৃষ্টি হবে, কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরি করা যায় না। কিন্তু ফ্রেডরিক উহলার প্রথম ব্যক্তি যে কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরি করছে, এই কারণে ফ্রেডরিক উহলারকে বলা হয় জৈব রসায়নের জনক। ইম্পর্টেন্ট না? সো জৈব রসায়নের জনক যদি বলে, তোমরা বলবা ফ্রেডরিক উহলার। কেন ফ্রেডরিক উহলারকে জৈব রসায়নের জনক বলে? তার কারণ তিনি কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে জৈব যৌগ আবিষ্কার করছে। এখন তোমাকে বলতে পারে কোন যৌগ আবিষ্কার করছে, মানে কোন যৌগটা তৈরি করছে? আনসার হচ্ছে ইউরিয়া। এই যে ইউরিয়া সর্বপ্রথম তিনি ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে আবিষ্কার করে। সো তোমাকে যদি একটা এমসিকিউ দেয় যে ফার্স্ট আবিষ্কৃত জৈব যৌগ যা কৃত্রিমভাবে তৈরি করা হয়, তার নাম কি? তার নাম হচ্ছে ইউরিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে দেখো অনেক এমসিকিউ। প্রাণশক্তি মতবাদ কাকে বলে পরীক্ষায় আসবে? প্রাণশক্তি মতবাদ কে দিয়েছে? বার্জেলিয়াস। প্রাণশক্তি মতবাদের কি? জীব থেকে জৈব যৌগ তৈরি হবে, কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরি করা যায় না। ফ্রেডরিক উহলার কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরি করছিল, এই কারণে জৈব রসায়নের জনক কি এমসিকিউতে আসবে। প্রথম জৈব যৌগের নাম কি? এটার নাম হচ্ছে ইউরিয়া, যেটা কৃত্রিমভাবে আবিষ্কার করা হয়েছিল। কিভাবে আবিষ্কার করছিল? হাউ? দেখো, ফ্রেডরিক উহলার সিম্পল জিনিস করছে। ফ্রেডরিক উহলার কি করছে? এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইড, এটার নাম হচ্ছে লেড সায়ানাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইডকে উত্তপ্ত করছে, বিক্রিয়া করাইলে কি দেখা যায়? এই যে অ্যামোনিয়া, এইটা সায়ানেটকে নিয়ে কি তৈরি করে ফেলবে? অ্যামোনিয়াম সায়ানেট। দেখো, অ্যামোনিয়াম সায়ানেট, এই যে অ্যামোনিয়াম আর এই সায়ানেট বিক্রিয়া করে তৈরি করে ফেলছে অ্যামোনিয়াম সায়ানেট। দেখো, এই অ্যামোনিয়াম হচ্ছে দুইটা ছিল, সায়ানেট ছিল দুইটা, তাহলে এইখানে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি হলে সামনে 2 হবে না? 2 হবে। সো সামনে হচ্ছে 2, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। প্লাস এই যে লেড আর এখানে ক্লোরিন, যেটা ছিল দুইটা, এরা বিক্রিয়া করে কি তৈরি করবে? এরা তৈরি করবে লেড ক্লোরাইড। সো এই যে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি হলো, এটা নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এই অ্যামোনিয়াম সায়ানেটকে যখন তুমি, মানে ফ্রেডরিক উহলার এই অ্যামোনিয়াম সায়ানেটকে যখন তাকে উত্তপ্ত করলো, মানে ডেল দ্বারা বোঝায় উত্তপ্ত করা, তখন দেখলো এই জিনিসটা তৈরি হলো।
এই জিনিসটা তৈরি হলো। দেখো সিম্পল জিনিস, এটাকে পুনর্বিন্যাস বিক্রিয়াও বলে। এটার বিক্রিয়াটার নাম পুনর্বিন্যাস বিক্রিয়া। পুনর্বিন্যাস বিক্রিয়া। দেখো নতুন কোনো জিনিস তৈরি হয় নাই, পুরান জিনিসই ছিল। এই অ্যামোনিয়াম সায়ানেট থেকে এই অ্যামোনিয়াম সায়ানেটই তৈরি হয়েছে। এখানে দেখো নাইট্রোজেন 2টা, এখানে সামনে 2 দিতে হবে, 2 দিলে সমতা হয়ে যাবে, সামনে 2টা, তাহলে এখানে সায়ানেট, তাহলে অ্যামোনিয়াম সায়ানেট, সরি এখানে সামনে 2 হবে না, এই যে এই জায়গায় হচ্ছে নাইট্রোজেন একটা, এই জায়গায় নাইট্রোজেন একটা, এই যে নাইট্রোজেন একটা, নাইট্রোজেন একটা, 4টা হাইড্রোজেন, এখানে 2টা, এখানে 2টা, কার্বন আর অক্সিজেন, এই যে কার্বন আর অক্সিজেন। সো দেখো এটা পুনর্বিন্যাস হয়েছে, বিভিন্ন বিন্যস্ত হয়ে এই জিনিসটা তৈরি করছে। সো এই পদার্থটার নাম হচ্ছে ইউরিয়া। তাহলে ইউরিয়ার সংকেত হচ্ছে এইটা, এখন থেকে ভোলা যাবে না, এটা এমসিকিউতে দিয়ে দেয়। প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম কি? ইউরিয়া। সংকেতটা দিয়ে দিবে। এই সংকেতটাকে এইভাবে লেখা যায়। দেখো কয়টা অ্যামোনিয়া আছে? 2টা অ্যামোনিয়াম আছে, এই যে 2টা অ্যামোনিয়াম আছে। এই 2টা অ্যামোনিয়ামকে যদি আমি একত্রে লিখি, কি লেখা যাবে? NH2। তারপর কি আছে? কার্বন আর অক্সিজেন। সো কার্বন, এই অক্সিজেন। সো এটাকে এভাবে লেখা যায়, ইউরিয়াকে এভাবে লেখা যায়, অ্যামোনিয়াম ডাইঅ্যামিন কার্বনিল। এর আরেকটা নাম হচ্ছে দেখো ডাইঅ্যামিন কার্বনিল। ডাইঅ্যামিন ডাইঅ্যামিন কার্বনিল। ডাইঅ্যামিন কার্বনিল। কেন ডাইঅ্যামিন কার্বনিল? কারণ এখানে একটা অ্যামিন, এখানে একটা অ্যামিন, তাহলে নাম হবে ডাইঅ্যামিন। আর এই যৌগটা, এটাকে বলে কার্বনিল মূলক। কার্বনিল মূলক। সো আমরা একটু পরেই দেখবো, এটার নাম হচ্ছে কার্বনিল মূলক। কিটোন মূলকের আরেকটা নাম কার্বনিল মূলক। সো ডাইঅ্যামিন কার্বনিল। ওকে, হয়ে গেল। এখন আসো পৃথিবীতে, দেখো পৃথিবীতে জৈব যৌগ এত বেশি কেন? পৃথিবীতে দেখো যত যৌগ আছে তার মধ্যে এই জৈব যৌগগুলো খুবই বেশি, মানে কোটি কোটি জৈব যৌগ, সহস্র সহস্র জৈব যৌগ। এত জৈব যৌগ হওয়ার কারণ কি? পৃথিবীতে জৈব যৌগ প্রাচুর্যতার কারণ কি? কোয়েশনটা আসে এইভাবে যে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি? প্রাচুর্যতার কারণ কি? কেন জৈব যৌগ এত বেশি? এর কারণ আছে, এর 3টা কারণ আছে, এর 3টা কারণ আছে। এই 3টা কারণ তোমাকে এমসিকিউর জন্য একদম ঠাটা মুখস্থ রাখতে হবে। কি কি কারণ? দেখো জৈব যৌগে মেইনলি কার্বন থাকবেই, কারণ আমরা দেখছি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে এবং তাদের জাতকগুলোকে জৈব যৌগ বলে। সো জৈব যৌগ দেখো একটা জিনিস কমন, সেটা হচ্ছে কার্বন আর হাইড্রোজেন। কার্বন আর হাইড্রোজেন সহজ কথা হলো কার্বনটা কমন। সো কার্বন কমন হওয়ার কারণে কার্বনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যার কারণে জৈব যৌগ এত বেশি। কি কি কারণ? একটা হচ্ছে কার্বনের একটা ধর্ম আছে, কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এই কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি পরে বলতেছি। 2 নম্বর হচ্ছে জৈব যৌগের সমানুকরণ একটা বিক্রিয়া, এই এটার সমানতা তৈরি হয়, আমরা পড়বো আইসোমার। এবং 3 নাম্বার জৈব যৌগের পলিমারকরণ। জৈব যৌগরা পলিমার তৈরি করে, বিভিন্ন ধরনের যৌগ তৈরি করে, যেমন পলিথিন, ইথিনের পলিমার, এরা পলিমার তৈরি করে বিভিন্ন যৌগ তৈরি করতে পারে। সো এই 3টা জিনিস বলতে হবে, একটা হচ্ছে সমানুকরণ, পলিমারকরণ আর ক্যাটিনেশন। এই 3টা শব্দ বলতে হবে এই জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। এখন ক্যাটিনেশন ধর্ম জিনিসটা কি? ক্যাটিনেশন ধর্ম বলতে কি বুঝো? ক্যাটিনেশন ধর্ম, কার্বনের ক্যাটিনেশন ধর্ম, এটা অন্য কোনো যৌগের থাকে না, কার্বনের মোলের থাকে। কেন? কারণ কার্বন পরমাণুসমূহ পরস্পরের সাথে দেখো এইভাবে যুক্ত হয়ে একটা চেইন তৈরি করতে পারে, শিকল তৈরি করতে পারে। আবার কার্বন পরমাণুগুলো এইভাবে যুক্ত হয়ে বিভিন্ন আকৃতির কি তৈরি করতে পারে? বলয় তৈরি করতে পারে। আবার কার্বন পরমাণুগুলো দেখো পরস্পরের সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে। সো এই বৈশিষ্ট্যগুলো থাকার কারণে কার্বনে অনেক যৌগ সম্ভব, একে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে। সো আমরা বলতে পারি, দেখো এখানে দ্বিবন্ধনও তৈরি হতে পারে, ত্রিবন্ধনও তৈরি হতে পারে। সো আমরা বলতে পারি কার্বন পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করতে পারে? এটা আনসারটা কি বলবা? যে কার্বন পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করে? বিভিন্ন চেইন ও বলয় তৈরি করতে পারে, সার্কেল তৈরি করতে পারে। আবার তারা পরস্পরের সাথে
তারা একক দ্বি-ত্রি বন্ধনের মাধ্যমেও যুক্ত হতে পারে, বন্ধনের মাধ্যমেও যুক্ত হতে পারে। এই সকল বৈশিষ্ট্যের কারণে, এই সকল বৈশিষ্ট্যকে বলা হয়, এদেরকে একত্রে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম। সো পারবা না ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, বলতে কি বুঝো? সো আমরা ক্যাটিনেশন ধর্ম এইভাবে 2 নম্বরের জন্য আনসার করতে পারি। আরেকটা জিনিস দেখো, কার্বনের আরও একটা কারণ আছে। কার্বন হচ্ছে কার্বনের বহুরূপতা। কার্বনের বহুরূপতা। বহুরূপতা কি জিনিসটা কি? বহুরূপতা হচ্ছে একই কার্বন মানে একই মৌল প্রকৃতিতে বিভিন্ন অবস্থায় থাকতে পারে। বহুরূপতা মানে কি? একই মৌল প্রকৃতিতে, সুন্দর করে লিখি, যেমন একই মৌল প্রকৃতিতে বিভিন্ন অবস্থায় থাকতে পারে। যাকে কি বলে? বহুরূপতা বলে। সো বহুরূপতা কি? একই মৌল প্রকৃতিতে বিভিন্ন অবস্থায় থাকতে পারে। যেমন তুমি বলতে পারো কার্বন। হ্যাঁ, কার্বন প্রকৃতিতে বিভিন্ন অবস্থায় থাকে। এর 3টা রূপভেদ আছে। কার্বনের 3টা রূপভেদ আছে। কি কি রূপভেদ? 1 নম্বর হচ্ছে হীরক, 9-10-এ পড়ছো। 2 নম্বর হচ্ছে গ্রাফাইট। 3 নম্বর হচ্ছে ফুলারিন। এই ফুলারিনটা তোমাদের কাছে নতুন, ফুলারিন। হীরকে কি হয়? হীরকে কার্বন আমরা জানি sp3 সংকরিত। হীরকে কার্বন sp3 সংকরায়ন হয়। আর গ্রাফাইট আর ফুলারিনে কার্বন sp2 সংকরায়ন হয়। তাহলে বলো, হীরকে sp3 সংকরায়ন হওয়ার কারণে হীরকে মুক্ত ইলেকট্রন থাকে না, যার কারণে হীরক কি? বিদ্যুৎ অপরিবাহী। বিদ্যুৎ অপরিবাহী। কিন্তু গ্রাফাইট কি? গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী। কেন বিদ্যুৎ পরিবাহী? কারণ তাদের মুক্ত ইলেকট্রন আছে। এই sp2 সংকরণ থাকার কারণে এদের কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। মুক্ত ইলেকট্রন আছে। তুমি বলতে পারো ফুলারিনটা কি? ফুলারিনটা হচ্ছে কার্বনেরই একটা রূপভেদ, যেখানে কার্বন 60টা পরমাণু একসাথে থাকে। কার্বনের 60টা পরমাণু একসাথে থাকে, একসাথে থাকে এবং তারা বিদ্যুৎ তৈরি করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে, এবং তাদের গঠনটা এরকম একটা বলের মতন। তাদের গঠনটা এরকম একটা বলের মতন, ত্রিমাত্রিক বলের মতন। হ্যাঁ, ত্রিমাত্রিক বলের মতন হওয়ার কারণে এটা একটা, এই যে বলের মতন একটা গঠন, এটা একটা কাঠামো। এটা একটা বুকমিনস্টার একজন ফুলার, বুকমিনস্টার ফুলার নামক একজন স্থপতি ছিল। বুকমিনস্টার ফুলার নামক একজন স্থপতি ছিল। এই স্থপতি সে একটা বিল্ডিং তৈরি করছিল। এই বিল্ডিংটার নাম ছিল, এই বিল্ডিংটা দেখতে এরকম, এই বিল্ডিংটা দেখতে এরকম, হ্যাঁ এরকম, যেটা ফুলারিনের গঠনের মতন। এই কারণে কার্বনের এই রূপভেদটার নাম দিছে বুকমিনস্টার ফুলারের নাম অনুযায়ী ফুলারিন। কারণ বুকমিনস্টার ফুলার যে বিল্ডিংটা তৈরি করছিল তার সাথে ফুলারিনের গঠনটা মিলে যায়, এই কারণে এটার নাম দিছে ফুলারিন। ওকে, হয়ে গেল। তাহলে ফুলারিনও বুঝে গেলাম। এখানে কার্বন 60 থাকে এবং এখানে sp2 সংকরিত। এখানে কার্বন sp2 সংকরিত এবং এটা বিদ্যুৎ পরিবহন করতে পারে। দেখো আমরা কত জিনিস পড়ে ফেললাম। তারপরে আসো, এই যে আমরা পড়তেছি জৈব যৌগ, এই জৈব যৌগের কিছু ক্লাসিফিকেশন আছে বা শ্রেণীবিন্যাস আছে। জৈব যৌগের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। জৈব যৌগ আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। যেমন দেখো, জৈব যৌগকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। জৈব যৌগ 2 প্রকার। তোমাদের অনেকভাবে দেওয়া, আমি যেটা দিচ্ছি সেটাই তোমরা পরীক্ষায় দিবা। এটা পরীক্ষায় ডাইরেক্টলি আসে না, কিন্তু আমরা বুঝার জন্য পড়তে হবে। জৈব যৌগ 2 প্রকার। একটা হচ্ছে এলিফ্যাটিক বা মুক্ত শিকল। একটা হচ্ছে এলিফ্যাটিক বা মুক্ত শিকল। মুক্ত শিকল। তুমি বলতে পারো আরেকটা কি? তোমরা বলবা সুন্দরভাবে অ্যারোমেটিক বা বদ্ধ শিকল। না, একটা যদি এলিফ্যাটিক বা মুক্ত শিকল হয়, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল। ঠিক আছে, কিন্তু এটাকে অ্যারোমেটিক বলে না, বদ্ধ শিকল বা চাক্রিক বলে।
অ্যারোমেটিক কাকে বলে এটা পরে আসতেছি। এটাকে বলা হয় বদ্ধ শিকল, চাক্রিক বা সাইক্লিক। তাহলে এলিফ্যাটিকের এক্সাম্পল কি? মুক্ত শিকল, মানে এখানে কার্বন পরস্পরের সাথে একক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হবে, কিন্তু কোনো বলয় তৈরি করবে না। ঠিক আছে, এখানে কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হবে, কিন্তু কোনো বলয় তৈরি করবে না। এই এলিফ্যাটিক বা মুক্ত শিকল হাইড্রোকার্বন বা জৈব যৌগ এরা আবার দুই প্রকার। কি কি? 9-10 পড়ে আসছো। এরা আবার দুই প্রকার। যেমন হচ্ছে দেখো, একক বন্ধন যেটা, সেটাকে বলা হয় সম্পৃক্ত বা স্যাচুরেটেড। যেমন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। এখন কার্বন কার্বন একক বন্ধন কোথায় থাকে? আমরা জানি অ্যালকেনে থাকে। সো এখানে অ্যালকেনটা হচ্ছে সম্পৃক্ত এলিফ্যাটিক বা মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর কিছু আছে অসম্পৃক্ত কোনগুলো? যেগুলো হচ্ছে দ্বিবন্ধন থাকে এবং ত্রিবন্ধন থাকে, মানে হচ্ছে অ্যালকিন। দ্বিবন্ধন থাকলে আমরা জানি 9-10 পড়ে আসছি, এটাকে কি বলে? অ্যালকিন। আর ত্রিবন্ধন থাকলে বলে অ্যালকাইন। এই অ্যালকিন আর অ্যালকাইন এই দুটো হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল বা এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এখন আসো বদ্ধ শিকল বা চাক্রিক। বদ্ধ শিকলের একটা এক্সাম্পল যদি তোমাকে দেই, এটা হচ্ছে বদ্ধ শিকল। এই দেখো এখানে শিকল তৈরি হয়েছে। এখানে দেখো কার্বন তো 4টা হাত, এখানে একটা গেল, এখানে একটা গেল। সো এখানে 2 হাতে 2টা আমরা হাইড্রোজেন দিয়ে দিব। যেমন এখানে দিব আমরা হাইড্রোজেন, এখানে দিব হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, কারণ 4 হাত ফিল আপ করতে হবে। এটা হচ্ছে বদ্ধ শিকল। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন এরা আবার দুই প্রকার হতে পারে। দেখো, এরা আবার দুই প্রকার হতে পারে। কি কি হতে পারে? এরা হতে পারে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক। এরা হতে পারে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক। কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে একই। আর আরেকটা হচ্ছে হ্যাটারোসাইক্লিক বা বিষমচাক্রিক। কার্বোসাইক্লিক হচ্ছে এইটা। দেখো কার্বোসাইক্লিক কি মানে? এখানে বলয় গঠন হবে ঠিক আছে, কিন্তু বলয়ের মাঝখানে শুধুমাত্র কার্বনই থাকবে। এটা হচ্ছে কার্বোসাইক্লিক। যেমন এই যে একটা এক্সাম্পল বললাম, এটাই হচ্ছে কার্বোসাইক্লিক। দেখো এখানে শুধুমাত্র কার্বনই আছে, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন বাইরে আছে। এটা বন্ধন মানে কার্বনের সাথে বন্ধন এই হাইড্রোজেন, কিন্তু তারা বলয়টা তৈরি করছে এই 3টা কার্বন মিলে। সো এটা হচ্ছে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক। হ্যাটারোসাইক্লিক কি? এখানের মধ্যে যদি কার্বনের জায়গায় অন্য কিছু চলে আসে, যেমন অক্সিজেন চলে আসলো, সো এটা কার্বোসাইক্লিক নাই, এটা হয়ে গেছে বিষমচাক্রিক বা হ্যাটারোসাইক্লিক। এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন দিব না, এখানে হাইড্রোজেন আমরা দিব না, কারণ অক্সিজেনের তো 2 হাত। ওকে, অক্সিজেনের তো 2 হাত। সো এটা হচ্ছে হ্যাটারোসাইক্লিক। আর এটা হচ্ছে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, কারণ এখানে কার্বন আছে বন্ধনের মধ্যে, আর এখানে কার্বন নেই, অক্সিজেন চলে আসছে, অন্য একটা পরমাণু চলে আসছে। এই কার্বোসাইক্লিক এইটা আবার দুই প্রকার। কি কি হতে পারে? একটা হচ্ছে এলিসাইক্লিক, যেটা তোমরা শুনতে চাচ্ছিলে, একটা এলিসাইক্লিক, আর একটা ছিল অ্যারোমেটিক। এলিসাইক্লিক কোনগুলো? যেমন এইটা এলিসাইক্লিক। কেন এলিসাইক্লিক? কারণ এখানে দেখো এটা ঠিক আছে কার্বোসাইক্লিক, কিন্তু এখানে দেখো কার্বন 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 কয়টা আছে? 3টা আছে। এখানে কোনো বেনজিন বলয় তৈরি হয়নি। বেনজিন বলয় তৈরি হলে 6টা কার্বন লাগে। সো এখানে 3টা কার্বন আছে, 6টা কার্বন যদি না হয় সেটা হবে এলিসাইক্লিক। যেমন এটা নিজে একটা এলিসাইক্লিক, সাথে এটা কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, কারণ এখানে শুধুমাত্র কার্বন আছে, সেটা এলিসাইক্লিক। কিন্তু যদি 6টা কার্বনযুক্ত যৌগ হয়, যেমন হচ্ছে এইটা, এখানে দেখো 6টা কার্বন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো এটা হচ্ছে একটা বেনজিন, এবং এখানে কার্বন আছে 6টা। সো এটা হচ্ছে অ্যারোমেটিক, কিন্তু কার্বোসাইক্লিক, কারণ এখানে কার্বন আছে। যদি এমন হয় এই যৌগটা এইভাবে হয়, 2টা বেনজিন বলা হয়, যদি বেনজিন বলো এরকম 2টা হয়, কি হলো, এই যে বেনজিন বলে যদি 2টা হয়, এরকম যদি 2টা হয়, তাহলে সেটাকে বলবো আমরা বেনজিন বলবো না, সেটাকে আমরা বলবো ন্যাপথালিন। যদি 3টা হয়, এরকম যদি 3টা হয়, এটার নাম হয়ে যাবে অ্যানথ্রাসিন। সো এই 3টার নাম মনে রাখো, একটা হচ্ছে বেনজিন, একটা হচ্ছে তোমার
ন্যাপথালিন আর একটা হচ্ছে অ্যানথ্রাসিন। এগুলো হচ্ছে অ্যারোমেটিক কার্বোসাইক্লিক। যেমন দেখো এখানে বন্ধনের মধ্যে শুধুমাত্র কার্বনই আছে, সো এটা হচ্ছে কার্বোসাইক্লিক, কার্বনই আছে, সো এগুলো হচ্ছে কার্বোসাইক্লিক। কিন্তু এখানে যেহেতু 6টা কার্বন আর নাই, 3টা 4টা আছে, সো এটা হচ্ছে এলিসাইক্লিক। আর যদি 6 কার্বন বিশিষ্ট হয়, মানে বেনজিন বলের মতন হয়, সেটা হচ্ছে অ্যারোমেটিক। সিম্পল। এখন আসো হ্যাটারোসাইক্লিক। হ্যাটারোসাইক্লিক এখানে কার্বন থাকবে না, অন্য কোনো মৌল থাকবে। এটা আবার 2 প্রকার। এটা আবার 2 প্রকার। কি কি হতে পারে? কি কি হতে পারে? কি কি হতে পারে? একটা হচ্ছে হ্যাটারো এলিসাইক্লিক, একটা হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক। যেমন এটা এলিসাইক্লিক অ্যারোমেটিক ছিল, এখানে হবে হ্যাটারো এলিসাইক্লিক। হ্যাটারো এলিসাইক্লিক আর একটা হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক। একটা হচ্ছে হ্যাটারো এলিসাইক্লিক আর একটা হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক। হ্যাটারো এলিসাইক্লিক কী হবে? এটা কার্বন সংখ্যা, এই এই যৌগটা হচ্ছে হ্যাটারো এলিসাইক্লিক। কারণ এখানে কেন এলিসাইক্লিক কেন? কারণ এখানে কার্বন সংখ্যা বেনজিন বলের মতন হয় নাই, সো এটা এলিসাইক্লিক। আর হ্যাটারো কেন? কারণ অক্সিজেন চলে আসছে। আর হ্যাটারো অ্যারোমেটিকে কী হবে? বেনজিন মলের মতন হবে, এরকম 6 কার্বন বেনজিন মলের মতন হ্যাক্সাগোনাল স্ট্রাকচার তৈরি হবে। কিন্তু এটা তো কার্বোসাইক্লিক হয়ে গেল, সো এটা তো অ্যারোমেটিক হয়ে গেল, কার মানে কার্বোসাইক্লিক। কিন্তু এটা তো হ্যাটারোসাইক্লিক হওয়া উচিত, সো হ্যাটারো অ্যারোমেটিক হওয়া উচিত। সো হ্যাটারো অ্যারোমেটিক যদি হতে হয়, এই জায়গায় কার্বন দেওয়া যাবে না, একটা অন্য কোনো পরমাণু থাকতে হবে এই জায়গায়। সো এই জায়গায় ধরো আমি নাইট্রোজেন নিয়ে আসলাম, সো নাইট্রোজেন যখন নিয়ে আসবো, তখন এই যৌগটার নাম হয়ে যাবে হ্যাটারো অ্যারোমেটিক। এই হ্যাটারো অ্যারোমেটিক যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে আমাদের পিরিডিন। এটার নাম হচ্ছে পিরিডিন। সো জিনিসটা বুঝে গেছে? সো আমরা দেখো, আমরা জৈব যৌগের ক্লাসিফিকেশন পড়ে ফেলছি। জৈব যৌগের ক্লাসিফিকেশন যদি আমি সহজ করে দেখাই, এই হচ্ছে জৈব যৌগের ক্লাসিফিকেশন। এই যে বুঝে গেছে? এই যে জৈব যৌগ 2 প্রকার, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক, একটা হচ্ছে চাক্রিক। অ্যালিফ্যাটিকের মধ্যে সম্পৃক্ত, অসম্পৃক্ত। বদ্ধ শিকলের মধ্যে 2টা কার্বোসাইক্লিক, হ্যাটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক অনলি কার্বন থাকবে। এর আবার 2 প্রকার, এলিসাইক্লিক অ্যারোমেটিক। এলিসাইক্লিকের মধ্যে কার্বনই থাকবে, কিন্তু এটা 3টা বা 4টা কার্বন বিশিষ্ট। আর এটা হচ্ছে অ্যারোমেটিক, এখানে বেনজিন বলয় তৈরি হবে। আর হ্যাটারোসাইক্লিকের মধ্যে কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু থাকবে। এটা হ্যাটারো এলিসাইক্লিক, হ্যাটারো অ্যারোমেটিক হতে পারে। হ্যাটারো এলিসাইক্লিক হলে ওই সেম এটার মতন, কিন্তু হ্যাটারো অ্যারোমেটিক যদি হয়, এটা বেনজিন বলয়ের মতন হতে হবে। এক্সাম্পল হচ্ছে পিরিডিন। কারণ কিছু হ্যাটারো অ্যারোমেটিক যৌগের নাম জানতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয়েকটা হ্যাটারো অ্যারোমেটিক যৌগের নাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসো, কিছু হ্যাটারো অ্যারোমেটিক যৌগ, কিছু কিছু গুরুত্বপূর্ণ হ্যাটারো অ্যারোমেটিক যৌগ। এই যৌগগুলো পরীক্ষায় বইতে আসছে, হ্যাঁ, এমসিকিউতেও আসবে, সেগুলো আমাদের পারতে হবে। কিছু গুরুত্বপূর্ণ হ্যাটারো অ্যারোমেটিক যৌগ, যেমন 1 নম্বর এক্সাম্পল, যেমন একটু আগে যেটা পড়ে আসছি, এই যে এখানে নাইট্রোজেন চলে আসছিল, সো এখানে নাইট্রোজেন আসলে 1 2 3 ত্রিবন্ধন দিতে হবে। এখানে কার্বনের 2টা, একটা হাত 2টা হাত 3টা হাত, সো এখানে একটা হাইড্রোজেন, 4টা হাত পূরণ করার জন্য এখানে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। এগুলো না দিয়ে এখানে গোলাও দিতে পারো। সো এটার নাম হচ্ছে পিরিডিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে পিরিডিন। এই যৌগটাকে অনেকে এইভাবেও লেখে, হ্যাঁ, এই যৌগটাকে অনেকে এইভাবেও লেখে। এই যে একই জিনিস, একই জিনিস। এই যে পিরিডিন। 2 নাম্বার যৌগ কি হতে পারে? 2 নাম্বার যৌগ হতে পারে, ধরো কার্বন, 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 অক্সিজেন, অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। সো এই যৌগটার নাম কি? এই যৌগটাকে এইভাবে লেখা যায়, এই বক্স দিলা, এই বক্স দিলা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা টান দিয়ে দিলা, ঠিক আছে? অথবা এই যৌগটাকে এইভাবেও লেখা যায়, এইভাবে একটা টান দিলা, এই হচ্ছে অক্সিজেন, অক্সিজেন, একটা গোল দিয়ে দিলা। সো এই 3টা যৌগ একই নাম, এটার নাম হচ্ছে ফিউরান। এটার নাম হচ্ছে ফিউরান। আর কি হতে পারে? আর হতে পারে যদি এমন হয়, যদি সেমভাবে এই জায়গায় সেম, শুধুমাত্র এখানে সালফার রয়ে গেল, না আগে ছিল অক্সিজেন, এবার সালফার,
তাহলে এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হবে যাবে থায়োফিন। থায়োফিন। যদি যৌগটা এমন হয় যে এই নাইট্রোজেন সেম, কিন্তু নাইট্রোজেন তো এক হাত আছে, সো এখানে একটা হাইড্রোজেন দিলাম, সো এটার নাম হয়ে যাবে পাইরোল। পাইরোল। সো এই কয়েকটা যৌগর নাম তোমার জানতে হবে। কয়টা যৌগ বললাম? 4টা যৌগ, 4টা হেটারোঅ্যারোমেটিক যৌগ। একটা হচ্ছে পিরিডিন, এর গঠনটা পারতে হবে ফিউরান, থায়োফিন, পাইরোল। ওকে, হয়ে গেল, সিম্পল জিনিস। এখন আসো আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক কী জিনিস? কার্যকরী মূলক এগুলো বেসিক জিনিস, এগুলো জানতে হবে। জৈব রসায়ন পারতে হলে আমাদের এই জিনিসগুলো নোট করে করে বারবার পড়তে হবে। যেমন কার্যকরী মূলক যে কী জিনিস, ধরো আমি তোমাকে একটা যৌগ দিলাম CH3OH, আমি বললাম এটা কী ধরনের যৌগ বলো তো, তোমরা ঝটফট বলে বা এটা হচ্ছে স্যার অ্যালকোহল। তোমাকে যদি আমি বলি CH3OH এটা কী যৌগ, তোমরা ঝটপট বলবা এই দুইটা হচ্ছে অ্যালকোহল। তোমাকে যদি আমি বলি CH3COOH এটা কি, তোমরা বলবা অ্যাসিড। তোমাকে যদি বলি CH3CH2COOH কী জিনিস, তোমরা ঝটপট বলবা এটা হচ্ছে অ্যাসিড। কীভাবে বুঝলে এটা অ্যাসিড, কীভাবে বুঝলে এটা অ্যালকোহল? কারণ এখানে এই যে OH আছে, OH দেখে বুঝছো এটা অ্যালকোহল। এখানে COOH আছে, COOH আছে, এটা বুঝে বুঝছো, এটা দেখে বুঝছো এটা অ্যাসিড। মানে হচ্ছে কি? মানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কার্যকরী মূলক। মানে একটা জৈব যৌগের মধ্যে যে মূলকগুলোকে দেখে তুমি এটা কি ধরনের যৌগ, তার প্রকৃতি কী, তার ধর্ম কী, তার বিক্রিয়া কী হতে পারে, এগুলো বুঝতে পারো, সেই সকল মূলককে বলা হয় কার্যকরী মূলক। সিম্পল জিনিস না? সো কার্যকরী মূলকের ডেফিনেশনটা কী হবে? তোমাকে যদি বলে কার্যকরী মূলক কী জিনিস, তুমি বলবা জৈব যৌগের যে সকল মূলক দেখে ওই যৌগের প্রকৃতি, বিক্রিয়া, ধর্ম বোঝা যায়, তাই কার্যকরী মূলক। সিম্পল ডেফিনেশন, এগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো বুঝে বুঝে পড়বা। তাই কার্যকরী মূলক বলে, তাকেই কার্যকরী মূলক বলে। তাহলে কার্যকরী মূলক কী কী হইতে পারে? যেমন এটা অ্যালকোহল, যেমন এই যে OHটা অ্যালকোহলের কার্যকরী মূলক, এই COOHটা অ্যাসিডের কার্যকরী মূলক। এখন কার্যকরী মূলক কী কী হইতে পারে? তাহলে কিছু কার্যকরী মূলক আমাদের জানতে হবে। আসো, কিছু গুরুত্বপূর্ণ অনেক কার্যকরী মূলক আছে, আমরা কিছু গুরুত্বপূর্ণ কার্যকরী মূলক পড়তে চাই, কারণ জৈব যৌগ পড়তে হলে এই কার্যকরী মূলকগুলো জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কিছু গুরুত্বপূর্ণ কার্যকরী মূলক কী কী হতে পারে? যেমন আমি তোমাকে যদি বলি এই জায়গায় যৌগ লিখি, ধরো এই জায়গায় যৌগ লিখলাম, এই জায়গায় আমি কার্যকরী মূলক লিখলাম, দাঁড়াও আমি একটা সুন্দর করে একটা চার্ট বানিয়ে দিই, এই নোটটা তোমরা পাবা, এই নোটটা পালে দেখে দেখে পড়তে পারবা। এটা হচ্ছে কার্যকরী মূলক, এই জায়গায় লিখতে পারি। আর এইখানে আমরা লিখব কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। সো নিচের পেজও আমরা যদি দেখি, এই যে আমরা কয়েকটা কার্যকরী মূলক পড়ব এবং তাদের গাঠনিক সংকেতগুলো পড়তে চাই। আসো, এক নাম্বার কার্যকরী মূলক, যেটার নাম হচ্ছে অ্যালকেন। একদম সিম্পল দিয়ে শুরু, অ্যালকেন। এই অ্যালকেন কার্যকরী মূলক কি? অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। এই যে গাঠনিক সংকেত কার্বন কার্বন একক বন্ধন, সেম কার্যকরী মূলক, সেম গাঠনিক সংকেত, এটা আমরা সবাই পারি। অ্যালকিন কি হবে? খুবই কঠিন না। অ্যালকিনটা তো ইজি, কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই যে এটা হচ্ছে অ্যালকিন। ওকে, 3 নাম্বার অ্যালকাইন আরও কঠিন না। অ্যালকাইন তো আরও ইজি, কার্বন কার্বন ত্রিবন্ধন, এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন, গাঠনিক সংকেত সেম, কার্বন কার্বন ত্রিবন্ধন, এগুলো ইজি। অ্যালকাইন এগুলো হচ্ছে যৌগ এবং তাদের কার্যকরী মূলক আমরা পড়ে ফেলছি। 4 নাম্বার আসো, এখন খেলা শুরু। অ্যালকোহলের কার্যকরী মূলক কি? অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। এটার গাঠনিক সংকেতটা কী হবে? এই যে O আর এইখানে একটা হাত দিয়ে H, মাঝখানে তো 2টা হাত,
অক্সিজেনের তো 2 হাত। সো অ্যালকোহল, এই যে অ্যালকোহল, এই অ্যালকোহল আবার 3 প্রকার। দেখো এখানে আমরা অনেক কিছু এখন পড়ে ফেলবো। যেমন অ্যালকোহল আবার 3 প্রকার। দেখো আমাদের আগ্রহ থাকতে হবে, আগ্রহ না থাকলে আলটিমেটলি যুগ আমরা পারবো না। আমরা আগ্রহ নিয়ে, আমি দেখো এই যেভাবে পড়াচ্ছি এভাবে কোনো অনলাইন ক্লাসে কেউ পড়াবে না, আমি একদম নোট করে করে পড়াচ্ছি। এই নোটগুলো তোমরা পেয়ে যাবা, এটা তোমরা প্রিন্ট করো বা নোট করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা বারবার এই ভিডিওটা দেখবা। 3 প্রকার এই অ্যালকোহল আবার 3 প্রকার। 1 নম্বর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল বলে। 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি। 2 নম্বর হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। 3 নম্বর হচ্ছে 3 ডিগ্রি বা টারশিয়ারি। 3 ধরনের অ্যালকোহল আছে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি, এইটা সবাই একটু বুঝে যাও আজকে। এই যে কার্বন, 1 ডিগ্রি অ্যালকোহল কি, কার্বনের সাথে যে OH মূলক থাকে, এই OH মূলক যে কার্বনের সাথে যুক্ত হবে, সেই কার্বন যদি আরও একটা কার্বনের সাথে যুক্ত থাকে, সেই কার্বন যদি আরও একটা কার্বনের সাথে যুক্ত থাকে, ধরো এই জায়গায় হাইড্রোজেন আছে, এই জায়গায় হাইড্রোজেন আছে, সো এই OH মূলক যে কার্বনে যুক্ত, সেই কার্বনটা যদি আরও একটা কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে তাকে বলবো আমরা 1 ডিগ্রি। ওকে, তার গাঠনিক সংকেত সেম। যদি এমন হয় যে OH মূলক যে কার্বনে যুক্ত সেটা আরও 2টা কার্বনে যুক্ত, বাকি হাতে হাইড্রোজেন, তাহলে সেটা হচ্ছে 2 ডিগ্রি। যেমন দেখো এখানে OH মূলক যে কার্বনে যুক্ত সেটা আরও 2টা কার্বনে যুক্ত আছে, বাকি হাতে হাইড্রোজেন, সো এটা 2 ডিগ্রি। আর যদি আমরা এমন বলতে পারি যে OH মূলক যে কার্বনে যুক্ত সেটা যদি আরও 3টা কার্বনে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলবো আমরা 3 ডিগ্রি। সো দেখো এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এই অ্যালকোহলগুলো আমরা বুঝতে শনাক্ত করতে পারবো কিনা বলো। দেখো সিম্পল জিনিস, হ্যাঁ, এগুলোর গঠন সেম, এগুলো গাঠনিক সংকেত সেম সেম সেম। তাহলে তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, এখন দেখি আমি একটা এক্সাম্পল দিই। ধরো একটা এক্সাম্পল যদি দেই, যেমন আমি একটা এক্সাম্পল দিব, ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, দেখি কে পারবা। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা ভিডিও পজ করে এটা ট্রাই করতে পারো, নিজেদের প্র্যাকটিস হবে, পড়া এখানেই হয়ে যাবে। সবাই ট্রাই করবা, যারা এই ভিডিওটা দেখতেছো সবাই এটা ট্রাই করবা, নিজেরা ট্রাই করবা। আসলে জৈব রসায়ন শেখাটা কষ্ট, কিন্তু একবার যখন শিখে ফেলবা তখন দেখবা মজা। কিন্তু শিখতে একটু কষ্ট হবে, হ্যাঁ, যে কোনো জিনিস কষ্ট করে শিখলেই তো তার মজাটা পাওয়া যায়। তুমি যদি না ইজিলি পেরে যাও তাহলে তো সবাই পারবে, জৈব রসায়ন সবাই পারে না, কারণ হচ্ছে তারা কষ্ট করতে চায় না, মানুষ কষ্ট করতে চায় না। হ্যাঁ, সো আমরা কষ্ট করি, একটা জিনিস শিখি, পরে আমরা এটা কাজে লাগাতে পারবো। দেখো আমি 6টা এক্সাম্পল দিছি। এখানে দেখো এই যে OH মূলক, এটা কত ডিগ্রি। দেখো এখানে OH মূলক যে কার্বনে যুক্ত সেটা কোনো কার্বনের সাথে যুক্ত নাই, 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত। যদি কোনো কার্বনের সাথে যুক্ত না থাকে, তারপরেও তাকে আমরা 1 ডিগ্রি বলবো। কি বুঝলাম, আমরা একটু আগে পড়ে আসছি যে OH মূলক যে কার্বনে যুক্ত সেটা যদি আরও একটা কার্বনে যুক্ত থাকে, তাহলে তাকে আমরা বলি 1 ডিগ্রি। কিন্তু যদি এমন হয়তো এখানে হাইড্রোজেন হইতো, এই যে এক্সাম্পল যেটা দিছি, তাহলেও সেটা 1 ডিগ্রি হইতো। তাহলে OH মূলক যে কার্বনে যুক্ত সেটা যদি একটা কার্বনে যুক্ত হয় অথবা যুক্ত নাও হয়, তাহলেও তাকে আমরা কি বলবো, আমরা তাকে 1 ডিগ্রি বলবো। এইটা কত ডিগ্রি, দেখো এখানে OH মূলক যে কার্বনে যুক্ত সেটা আরও, এখানে তোমার অনেকে এটা বলবে 1 ডিগ্রি, কারেক্ট 1 ডিগ্রি। এই OH মূলক যে কার্বনে যুক্ত সেটা আরও একটা কার্বনে যুক্ত, সো এটা হবে 1 ডিগ্রি। এখানে দেখো OH মূলক যে কার্বনে যুক্ত সেটা আরও একটা কার্বনে যুক্ত, এইটার সাথে কিন্তু এটা যুক্ত না। এখানে বিষয়টা বুঝতে হবে, এই OH মূলক এই কার্বনের সাথে যুক্ত, এই যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত, এইটা আবার এটার সাথে যুক্ত না। সো এখানে OH মূলক যে কার্বনে যুক্ত সেটা আরও একটা কার্বনের সাথে যুক্ত, সো এটা হবে 1 ডিগ্রি। এইটা বলো, এটার আনসার কি হবে, OH মূলক যে কার্বনে যুক্ত সেটা আরও 2টা কার্বনে যুক্ত, সো এটা হবে 2 ডিগ্রি।
এখানে দেখো OH মূলক যে কার্বনে যুক্ত সেটা আরও 3টা কার্বনে যুক্ত, সো এটা হবে 3 ডিগ্রি বা টারশিয়ারি। এইটা এক্সাম্পল সবাই ভুল করবা, এটা সবাই ভুল করবা আমি জানি। এইটা সবাই বলবা 1 ডিগ্রি, এটা সবাই বলবা 3 ডিগ্রি। এটার আনসার কী হবে? দেখো এটা সবাই 3 ডিগ্রি বলবা, এখানে 3টা হাইড্রোজেন কার্বন দেখে সবাই 3 ডিগ্রি বলে ফেলবা, কিন্তু 3 ডিগ্রি না। এখানে OH মূলক যে কার্বনে যুক্ত সেটা দেখো আরও একটা কার্বনে যুক্ত। এই কার্বনটা কিন্তু এই 3টা কার্বনের সাথে যুক্ত নাই, ডাইরেক্টলি যুক্ত নাই। হ্যাঁ, ডাইরেক্টলি যুক্ত নাই। এখানে বিষয়টা হচ্ছে OH মূলক এই যে কার্বনের সাথে যুক্ত সেটা আরও ডাইরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত। এইটা এইটা আর এইটা এই কার্বনের সাথে যুক্ত নাই, এটা মাঝখানে কার্বনের সাথে যুক্ত। সো আমাদের সূত্রটা মনে রাখতে হবে, OH মূলক এই কার্বনের সাথে যুক্ত সেটা আরও একটা কার্বনের সাথে যুক্ত, সো এইটা হবে 1 ডিগ্রি। সো এটা 3 ডিগ্রি বললে ভুল হবে। সো এই জিনিসগুলো খুঁটিনাটি জিনিস আমরা জানতে হবে। সো আমরা অ্যালকোহল পেরে ফেললাম। আর কি কি আছে? আমি যদি আবার এটা আঁকি, দেখো 5 নাম্বার, 5 নাম্বার থেকে আমরা কি বলতে পারি, যেমন হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড যৌগের কার্যকরী মূলক কী হতে পারে? অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO। এটা গাঠনিক সংকেত কি? COH। এটা হচ্ছে তার গাঠনিক সংকেত, গাঠনিক সংকেতও জানতে হবে। 6 নম্বর হচ্ছে কিটন। এগুলো মনে রাখতে হবে, কিটনের এই যে CO বা এটার একটা নাম কার্বনিল। একটু আগে পড়ছি আমরা কার্বনিল, হ্যাঁ, কিটন। 7 নাম্বার, যেমন এখানে তুমি এক্সাম্পল দিতে পারো চাইলে, হ্যাঁ, আমি কেউ একটা এক্সাম্পল যদি দিই তোমরা নিজেরাই বলো, তোমরা নিজেরাই বলবা, আমি কয়েকটা এক্সাম্পল দিব। যেমন হচ্ছে HCHO, CH3CHO, CH3CO, CH3। বলো এই যৌগটা কি? এটা একটা অ্যালডিহাইড। এই যৌগটা কি? এটা একটা অ্যালডিহাইড। কীভাবে বুঝলা? কারণ CHO আছে। সো আমরা বলতে পারি এই দুইটা হচ্ছে অ্যালডিহাইড, কারণ এখানে অ্যালডিহাইড গ্রুপটা আছে, মানে অ্যালডিহাইড মূলকটা আছে, আর এটা হচ্ছে কিটন, কারণ এখানে কিটন গ্রুপটা আছে। তো পারবা, এও শনাক্ত করতে পারবা। 7 নম্বর হচ্ছে জৈব অ্যাসিড বা অ্যাসিড। অ্যাসিডের কার্যকরী মূলক কি? COOH। এর গাঠনিক সংকেতটা কেমন হয়? এরকম, এই যে এই সংকেতটা বুঝতে হবে। এইখানে এই হাতের সাথে অন্য কিছু যুক্ত থাকবে, যেমন CH3 যুক্ত থাকলে ইথানোয়িক অ্যাসিড। সো এগুলো আমরা জানি, এগুলো আমরা লিখবো না এখন, এগুলো পরে। 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের সংকেত কি? COCl। দেখো সি অক্সিজেন Cl, এটাকে বলা হয় অ্যাসিড ক্লোরাইড। এটা আণবিক সংকেত, এটা গাঠনিক সংকেত, অ্যাসিড ক্লোরাইড। 9 নম্বর হচ্ছে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইডের সংকেত কি? CONH2। এটার গঠনের সংকেত কি? C ডাবল বন্ড, মানে কার্বনের সাথে এভাবে অক্সিজেনটা উপরে চলে যায় 2 হাত দিয়ে, আর এই NH2, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। ওকে, তাহলে আরও কিছু সংকেত আছে, যেমন এই যে অ্যাস্টার, এরপরে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে অ্যাস্টার। এই অ্যাস্টারটাও বারবার আসে, এই যে COOR, এটা হচ্ছে অ্যাস্টার, H না কিন্তু R। তাহলে এটা সংকেত H-এর মতন, এই যে OR, এখানে যেমন R ছিল আর এই জায়গায় ছিল H, তো সেমই প্রায়। COOR হলে অ্যাস্টার, COOH হলে অ্যাসিড। এখন এখানে একটা বিষয় আছে, এই অ্যাস্টারটা কীভাবে তৈরি হয়? এই অ্যাস্টারটা তৈরি হওয়ার একটা টেকনিক আছে, এটা আমি একটু বলে দিই, তোমাদের সুবিধা হবে। যেমন এই যে COOH, এটা কিসের সংকেত? COOH, এটা হচ্ছে অ্যাসিড। আর বলো তো বাবারা, এইটা কিসের সংকেত? ধরো এটা কিসের সংকেত? এইটা কে বলতে পারবা? এটা কিসের সংকেত? এটা হচ্ছে একটা অ্যালকোহল, এই যে OH আছে, এখানে R আছে, R দ্বারা বোঝায় CH3 মিথাইল গ্রুপ। সো এটা একটা অ্যালকোহল। সো এই যে অ্যালকোহল আর অ্যাসিডকে যখন আমি যুক্ত করব, তখন ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে এই অংশটা আলাদা হয়ে যাবে। এই অংশটা আলাদা হয়ে যাবে, সরি ভুল লিখলাম, এই অংশটা আলাদা হয়ে যাবে।
এই অংশটা কী হিসেবে আলাদা হবে? এটা পানি হিসেবে আলাদা হয়ে যাবে। সো এখানে পানি তৈরি হবে, আর এই পার্টটুকু এই পার্টটুকু আর এই পার্টটুকু যুক্ত হবে। সো যুক্ত হলে কি হবে দেখো, নাম মানে তাদের গঠনটা কি হবে? আর দেখো, এই অংশটা আর এই অংশটা যখন যুক্ত হইলো, এই যে যুক্ত হইলো, তখন এটার নামটা কি হয়ে গেল? এইটা আর এটা সেম মনে হচ্ছে না? সেম মনে হচ্ছে। আর এই জায়গায় কি তৈরি হয়েছে? পানি তৈরি হয়েছে। হ্যাঁ, পানি তৈরি হয়েছে। পানি তৈরি হয়েছে। পানি তৈরি হয়েছে মানে পানি বের হয়ে গেছে, আর এই জিনিসটা তৈরি হয়েছে। সো এই জিনিসটা হলো অ্যাস্টার। তাহলে আমরা একটা জিনিস শিখে ফেললাম, এই যে অ্যাসিড আর অ্যালকোহল যুক্ত করলে কি হয়? অ্যাস্টার হয়। এইটা তুমি একটা ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেলো, আর পানি হয়। মানে অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়া অ্যাস্টার তৈরি হয়, এটা তুমি মাথায় রাখো। এবং এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। অ্যাস্টারিফিকেশন অ্যাস্টারিফিকেশন রিয়াকশন, মানে অ্যাস্টার তৈরি করার বিক্রিয়া। অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় অ্যাস্টার তৈরি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আচ্ছা, এখন আসো আরেকটা যদি পড়ি, কত নাম্বার? 10 নাম্বার গেল, এখন আসো 11 নাম্বার। 11 নাম্বার হচ্ছে ইথার। ইথারের সংকেত কি? এই যে COC, কার্বনের 4 হাত 4 হাত, ক্যাশ অফ ক্ল্যান্স না, গেমের নাম ক্যাশ অফ ক্ল্যান্স। এটা হচ্ছে ইথার। ইথারের গাঠনিক সংকেত আণবিক সংকেত সেম, ইথার। ওকে, 12 নাম্বার যেটা, সেটার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড না পারলেও হবে, এটা একটু কঠিন, তারপর আমরা একটু পড়বো, আমরা যেহেতু একদম বেসিক থেকে প্রো হতে চাচ্ছি। সো সালফোনিক অ্যাসিডের সংকেত হচ্ছে SO3H, হচ্ছে সালফোনিক অ্যাসিড। এটার গঠনটা কি? সালফারের 6 হাত, সালফারের হচ্ছে 6 হাত। সো এই হচ্ছে সালফোনিক অ্যাসিড, সালফারের 6 হাত। এই 1 হাত, এই 2 হাত, এই 2 হাত 4 হাত, এই 5 হাত, 6 হাত। সো অক্সিজেনের 2 হাত, এই অক্সিজেনের 2 হাত, আর এই অক্সিজেনের 2 হাত। সো এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড। ওকে ওকে, 13 নাম্বার। 13 নাম্বার কী হতে পারে? যেমন হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা আরেকটা ইম্পর্টেন্ট, এটা সবাই পারবা না, যারা এইচএসসি খুব ভালো পড়তে চাও তাদের জন্য। অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেত দেখো, CCC, এত সহজ কথা, 3টা অক্সিজেন লাগানো, যে কেউ পারবে না। 3টা ও অক্সিজেন যদি থাকে, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এর গাঠনিক সংকেত কী হবে? এই যে দেখো, গাঠনিক সংকেত কি ইন্টারেস্টিং, তুমি যদি ইন্টারেস্ট নিয়ে পড়ো এটা মনে থাকবে। এই যে দেখো গাঠনিক সংকেত CC, মাঝখানে কয়টা অক্সিজেন? 1টা 2টা 3টা, এই 3টা অক্সিজেনকে এভাবে লেখা যায়। এটাকে বলে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এখন তোমাকে একটা বোনাস জিনিস বলে দিই, বোনাস জিনিস। এই যৌগটার নাম কি? এইটার নাম হচ্ছে অ্যাসিড, একটু আগে পড়ে আসছি। এইটাকে যদি আমি এভাবে উল্টা করে লিখি, কি হবে? অ্যাসিড তো থাকবে, এটাকে উল্টাই দিছি, তাহলে এটার নাম হবে অ্যাসিড। এই যে 2টা অ্যাসিডকে আমি পাশাপাশি রাখলাম, এই যে রাখলাম, এই পাশাপাশি রাখার পরে আমি 2টা অ্যাসিডকে যুক্ত করলাম। যুক্ত করলে দেখো এই অংশটা আলাদা হয়ে যায়। কী হিসেবে আলাদা হয় বলো তো? পানি হয়ে যাবে, পানি হয়ে যায়। সো এটা যদি পানি হয়, এইটা যদি পানি হয়, এইটা যদি পানি হয়, আমাকে বলো এই অংশটা, এই অংশটা আর এই অংশটা যুক্ত হয়ে যাবে। সো যুক্ত হলে কি তৈরি হবে বাবাজান? এই অংশটা তৈরি হবে ও ও, এই যে এই অংশটা আর এই অংশটা যুক্ত হয়ে এটা তৈরি হয়েছে। সো এটার নাম কি হয়ে গেছে? এইটা আর এইটা সেম লাগতেছে, সেম লাগতেছে। সো এটার নাম হবে অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাহলে দেখো অ্যাসিড অ্যানহাইড্রাইড কীভাবে তৈরি হয়েছে? এই যে অ্যাসিড আর অ্যাসিড মিলে কি হয়েছে? অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড। সো আরেকটা বোনাস আমরা করে ফেললাম, প্লাস পানি। মানে অ্যাসিড অ্যানহাইড্রাইড কীভাবে তৈরি হয়? অ্যাসিড আর অ্যাসিডের বিক্রিয়ায়। দেখো অ্যাসিড আর অ্যাসিড বিক্রিয়া করলে অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর উপরে আমরা পড়ে আসছি যে অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া করলে অ্যাস্টার। সো এই জিনিসগুলো জানতে হবে, অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া করলে অ্যাস্টার, অ্যাসিড আর অ্যাসিড বিক্রিয়া করলে অ্যাসিড অ্যানহাইড্রাইড। সিম্পল জিনিস। ওকে, আর কী কী হতে পারে? আর কী কী হতে পারে? আসো 14 নাম্বার। 14 নাম্বার
14 নাম্বার যেটা হচ্ছে অ্যামিন। অ্যামিন, মাই গড, অ্যামিন। অ্যামিন আবার 3 প্রকার হইতে পারে, যেমন 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারিটার নাম কি? এই NH2, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, NH2। এই যে সুন্দর করে লিখলাম, এটা হচ্ছে NH2, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন কি? NHA। 3 ডিগ্রি অ্যামিন কি? NNN। এই মানে কি দেখো ডিফারেন্সটা কোন জায়গায়? এই যে নাইট্রোজেনের যদি এই হাতে যদি একটা কার্বন থাকে তো এটা 1 ডিগ্রি, নাইট্রোজেনের যদি 2 হাতে 2টা কার্বন থাকে 2 ডিগ্রি, নাইট্রোজেনের যদি 3 হাতে 3টা কার্বন থাকে তাহলে 3 ডিগ্রি। অথবা এভাবে মনে রাখতে পারো, নাইট্রোজেনের সাথে যদি 1 হাত খালি থাকে, 1 হাতে হাইড্রোজেন না থাকে, 2 হাতে হাইড্রোজেন থাকে, 1 ডিগ্রি। নাইট্রোজেনের 1 হাতে হাইড্রোজেন 2 হাতে খালি থাকলে 2 ডিগ্রি, 3 হাত খালি থাকলে 3 ডিগ্রি। এভাবে মনে রাখতে পারো, আমরা একভাবে মনে রাখি, 3 হাত থাকলে 3 ডিগ্রি, 2 হাত খালি থাকলে 2 ডিগ্রি, 1 হাত খালি থাকলে 1 ডিগ্রি। এটা হচ্ছে অ্যামিন। পারবা কিনা? সিম্পল, অ্যামিন। তারপর আসো 14 নাম্বার। অনেকগুলো পড়ে ফেলছি না? 15 নম্বর। 15 নম্বর হচ্ছে নাইট্রো যৌগ। নাইট্রো যৌগ এগুলো আমরা আসলে পাই না, হ্যাঁ, এগুলো আমরা সিলেবাসে নাই। তারপর নাইট্রো যৌগ সম্পর্কে একটু জানতে হবে যে নাইট্রো যৌগ দেখতে এমন, এর গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো এটা কী জিনিস? এইটা হচ্ছে দেখো, নাইট্রোজেনের তো 3 হাত, এই 1 হাত, এই 2 হাত, 2 হাত দিয়ে অক্সিজেনকে ধরছে, সো 1 হাত, 2 হাত, 3 হাত। তুমি বলতে পারো তাহলে এইটা কি? এইটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা জানি নাইট্রোজেনে একটা মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, যে মুক্তজোড়ী ইলেকট্রনটা সে অক্সিজেনকে এভাবে দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। সো এটা কোনো হাত না, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন দেখাইছি। সো এগুলো তোমরা চ্যাপ্টারে পড়ে আসছো, হ্যাঁ, সন্নিবেশ সমযোজী বন্ধন। ওকে, সো এগুলো আসলে না লাগবে না, এগুলো লাগবে না, এগুলো তুমি যদি মনে রাখতে পারো, না রাখলেও সমস্যা নাই, বা মনে রাখতে পারলে ভালো। অ্যালকেন নাইট্রাইল বা সায়ানাইড। সায়ানাইড, হ্যাঁ, বিষ, সায়ানাইড। এই যে সায়ানাইড, এই হচ্ছে সায়ানাইড। সিম্পল। তাহলে কার্বনের 3 হাত, নাইট্রোজেনের 3 হাত, কার্বনের 4 হাত। সো এই সায়ানাইডের গাঠনিক সংকেত। সো এতগুলো 16টা জানতে পারলে হবে, লাস্টের 3-4টা না জানলেও হবে, মেইন জিনিসগুলো পারতে হবে। আমি একটু সামারি করি, দেখো পারো কিনা। এই যে আমি চার্ট করে দিছি, এই চার্টটা ভালো করে পড়তে হবে। কিছু গুরুত্বপূর্ণ যৌগ, আমরা অনেকগুলো যৌগ পড়ছি। আমরা পড়ছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল। 3 প্রকার, এটা এক্সাম্পল পড়ছি, অ্যালডিহাইড পড়ছি, কিটোন পড়ছি, জৈব যৌগ, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়া অ্যাস্টার তৈরি হয়। ইথার পড়ছি, সালফোনিক অ্যাসিড পড়ছি, অ্যাসিড অ্যানহাইড্রেট পড়ছি, অ্যাসিড আর অ্যাসিডের বিক্রিয়া অ্যাসিড অ্যানহাইড্রেট তৈরি হয়। অ্যামিন পড়ছি, 3 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, নাইট্রো যৌগ, অ্যালকেন, নাইট্রাইল। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট টপিক আমাদের আজকের সেশনের লাস্ট টপিক, যেটা বেসিক, হ্যাঁ, আজকে বেসিক আরেকটা জিনিস বেসিক জানতে হবে, এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো পারতে হবে। এখন আসলে আমরা আরেকটা বেসিক জিনিস পড়ি, লাস্ট বেসিক জিনিস, তারপর আমরা মেইন জায়গায় যাব। এটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কি জিনিস? সমগোত্রীয় শ্রেণী দেখো, কার্বন আর হাইড্রোজেন মিলে আমরা জানি অ্যালকেন হয়। কার্বন আর হাইড্রোজেন মিলে কি হয়? অ্যালকেন হয়। অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকেন না, 9 10-এ পড়ে আসছি। যেমন অ্যালকেনের প্রথম যৌগের নাম কি? মিথেন। দ্বিতীয় যৌগের নাম কি? CH3 ইথেন। মানে n এর মান যদি 1 হয়, n = 1 হলে মিথেন, n = 2 হলে ইথেন, n = 3 হলে কি হয় নাম? বলো বলো বলো, কি হয় নাম? নাম হয় প্রোপেন। n = যদি 4 হয়, নাম কি হয়? বিউটেন। সো এগুলো আমরা 9 10 দিয়ে পড়ে আসছি, সো এগুলো আবার আসবে, সমস্যা নেই। এটা হচ্ছে মিথেন, মানে n এর মান এখানে বসাইতে থাকছে, এটা সাধারণ সংকেত। সো এখানে যদি আমি n এর মান 1 বসাই, তাহলে C1H2+2 4, তাহলে CN2 হলে ইথেন। এখন এইগুলো এভাবে চলতে থাকে, এভাবে যেতে থাকে। সো এগুলো আমাদের জানার বিষয় না। এখন দেখো, এই যে দুইটা যৌগ, এই দুইটা যৌগের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গায় বলো তো? বেসিক ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়। দেখো, এখানে মিথেন আছে, এখানেও মিথেন আছে। তাহলে এক্সট্রা কি আসলো? এই যে মাঝখানে এটা,
এক্সট্রা আসতো না, সো এটা হচ্ছে এক্সট্রা, সো এইটা হচ্ছে এক্সট্রা, এটা হচ্ছে এক্সট্রা। আবার দেখো এটা হচ্ছে এক্সট্রা। আবার দেখো এই যৌগ আর এই যৌগের মধ্যে বেসিক এক্সট্রা কোনটা আসছে, এইটা, সো এটা হচ্ছে এক্সট্রা। এই দুই যৌগের মধ্যে আবার এক্সট্রা কি, এই দুই যৌগের মধ্যে এক্সট্রা হচ্ছে মিথিন। এই যে মূলকটা এটাকে বলে মিথিলিন মূলক, এটাকে কি বলে, মিথিলিন মূলক। মানে কি, মানে হচ্ছে এগুলো হচ্ছে মিথিলিন মূলক, মানে হচ্ছে তুমি যদি এরকম একটা যৌগ অ্যালকেনের গুলো লিখতে থাকো, হ্যাঁ লিখতে থাকো, এভাবে যদি যেতে থাকো, তাহলে দেখবা পাশাপাশি দুইটা যৌগের মধ্যে, এই দুইটা যৌগের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য আছে, এই দুটো যৌগের মধ্যে আবার মিথিলিন মূলকের পার্থক্য, এই যৌগের সাথে আবার এর নিচের যৌগের মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। যদি এরকম পার্থক্য থাকে তাহলে এই যে যৌগ শ্রেণীটা তুমি পাইছো, এই যৌগ শ্রেণীটা যে পাইছো, এই পুরো যৌগ শ্রেণীটাকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। সো এখানে অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী। সেমভাবে আমি দেখো অ্যালকোহল দিয়েও ব্যাখ্যা করতে পারি। যেমন তুমি দেখো একটু জাস্ট দেখো, কার্বন প্লাস হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে হয় অ্যালকোহল, হয় না? হয়। অ্যালকোহলের সাধারণ সংকেত কী হবে, CnH2n+1OH। যেমন এন এর মান যদি 1 হয়, এর সাধারণ সংকেত মনে রাখো CnH2n+1OH। এন এর মান যদি 1 হয় আমরা কি জানি, CH3OH। দেখো CN1, H হচ্ছে 2+1 মানে 3, আর এখানে OH। এন এর মান যদি 2 হয় নাম হবে, এটা হচ্ছে মিথানল, হ্যাঁ এটা মিথানল, এগুলো আমরা পড়বো। এটা হচ্ছে ইথানল। n=3 হলে প্রোপানল, হ্যাঁ n=4 হলে 2 হবে, 2 হবে, এটা হচ্ছে বিউটানল। এভাবে যেতে থাকে। ওকে, সো এই দুইটা যৌগের মধ্যে কি পার্থক্য, একটা মিথিলিন মূলকের পার্থক্য। এই যে মিথিলিন মূলক একটা এক্সট্রা চলে আসছে। এই দুটো যৌগের মধ্যে কি পার্থক্য, মিথিলিন মূলক, এই যে মিথিলিন মূলক একটা এক্সট্রা চলে আসছে। সো এইটা একটা যৌগ শ্রেণী, সো অ্যালকোহল একটা সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণীর মানে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে একই প্রকারের মৌলের সমন্বয়ে গঠিত। এই যে একই প্রকারের মৌল আছে, এই একই প্রকারের মৌল কার্বন হাইড্রোজেন, এই যে একই প্রকারের মৌল দিয়ে তৈরি যদি একটা যৌগ শ্রেণী পাওয়া যায়, যাদের পারমাণবিক ভরের অনুযায়ী যদি আগাই, তাহলে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকলে এবং তাদের ধর্মে যদি মিল থাকে, তাকে সমগোত্রীয় শ্রেণী বলে। সমগোত্রীয় শ্রেণীর ডেফিনেশনটা একদম সিম্পল, একদম সিম্পল। দেখো একই প্রকার, আমি সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি, হ্যাঁ এটা তোমার পরীক্ষায় আসবে, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। একদম সিম্পল, দেখো একই প্রকার মৌলের সমন্বয়ে, একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজালে পাশাপাশি দুইটি যৌগের মধ্যে যদি একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে, তাকে তখন সেই যৌগ শ্রেণীকে, তখন সেই যৌগ শ্রেণীকে সমগোত্রীয় শ্রেণী বলে। সো দেখো ডেফিনেশনটা সিম্পল ডেফিনেশন, এর তোমার কাছে বড় মনে হতে পারে বাট আসলে ইজি, যে একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগসমূহকে, মানে একই প্রকার মৌল দিয়ে তৈরি হবে, এই সমধর্মী জৈব যৌগগুলোকে যদি একটা তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজাও, এবার
সাজাও পাশাপাশি দুইটা যৌগের মধ্যে যদি একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে তবে সেই যৌগ শ্রেণীকে সমগোত্রীয় শ্রেণী বলে। যেমন সমগোত্রীয় শ্রেণী কী কী হতে পারে, যেমন অ্যালকোহল একটা সমগোত্রীয় শ্রেণী, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী। এই যে যৌগগুলো আমরা পড়ছি এগুলো সবগুলো এক একটা সমগোত্রীয় শ্রেণী, সবগুলো একটা সমগোত্রীয় শ্রেণী, হ্যাঁ, এগুলো সবগুলো একটা সমগোত্রীয় শ্রেণী। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড এই সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানতে হবে, হ্যাঁ। বৈশিষ্ট্য কী কী আছে, যেমন 1 নম্বর হচ্ছে এদের একটা সাধারণ সংকেত থাকে, এদের একটা সাধারণ সংকেত থাকে। যেমন যেমন বলতে পারো তুমি অ্যালকোহলের একটা সংকেত থাকে না, সবগুলো অ্যালকোহলের একটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH, মনে রাখতে হবে। তুমি অ্যালডিহাইডের একটা সাধারণ সংকেত বের করতে পারো, এটা কি CnH2n+1, হ্যাঁ, CnH2n, সরি অ্যালডিহাইড না, অ্যালডিহাইডের সাধারণ সংকেত আছে, এটা আমরা পরে পড়বো। যেমন অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। তারপরে কী হতে পারে, অ্যালডিহাইডটা আমি অ্যালডিহাইড যখন পড়াবো তখন দেখাবো। আবার এদের কার্যকরীমূলক নির্দিষ্ট, এদের কার্যকরীমূলক নির্দিষ্ট। এই সমগোত্রীয় শ্রেণীগুলো যেমন অ্যালকোহলের কার্যকরীমূলক কী, অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে OH, ঠিক না। সো OH হচ্ছে অ্যালকোহলের কার্যকরীমূলক, এদের কার্যকরীমূলক নির্দিষ্ট। তারপরে এদের পাশাপাশি দুইটা যৌগের মধ্যে কিসের পার্থক্য, পাশাপাশি দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, মিথিলিন মূলকের পার্থক্য থাকে। 4 নম্বর যেটা, এদের একটা সাধারণ প্রস্তুত প্রণালী থাকে। যেমন সকল অ্যালকোহলকে একটা প্রসেসে তৈরি করতে পারবা, সকল অ্যালডিহাইডকে একটা প্রসেসে তৈরি করতে পারবা, তাহলে সাধারণ একটা প্রস্তুত প্রণালী থাকবে, সাধারণ একটা প্রস্তুত প্রণালী থাকবে। আর কি পার্থক্য আছে, এদের রাসায়নিক ধর্মে মিল থাকে, এদের কেমিক্যালি অনেক মিল আছে এই সকল যৌগগুলোর মধ্যে। যেমন অ্যালকোহলের বাকি যৌগগুলোর সাথে মিল আছে রাসায়নিক ধর্মে, যেমন অ্যালকেনের মধ্যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এদের রাসায়নিক ধর্মে মিল আছে, মিল থাকে। ওকে, আর কি, এদের ভৌত ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, ভৌত ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। যেমন হচ্ছে মিথেন, হ্যাঁ, এরা হচ্ছে গ্যাস, মিথেন হচ্ছে গ্যাস। তারপর হচ্ছে ইথেন, হ্যাঁ, এগুলো হচ্ছে গ্যাস, হ্যাঁ, এগুলো সব গ্যাস, হ্যাঁ, মিথেন, ইথেন, প্রোপেন, হ্যাঁ, এগুলো সব গ্যাস, হ্যাঁ, এগুলো সব গ্যাস। যত বের হচ্ছে যেমন অকটেন, হ্যাঁ, অকটেন মানে 8টা যেটা থাকবে, 8টাকে আমরা বলি অকটেন। এভাবে যেতে থাকে, কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে অকটেন, হ্যাঁ, এটা আবার তরল। এভাবে যদি যেতে থাকো আবার কঠিন, মানে পারমাণবিক সংখ্যা যত বাড়তে থাকে, আণবিক সংখ্যা যত বাড়তে থাকে, গ্যাসটা প্রথমে থাকে গ্যাস, তারপর হয় তরল, তারপর হয় কঠিন। সো এটা ভৌত ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। সো এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে, এই 6টা বৈশিষ্ট্য জানতে হবে। সো এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। দেখো আজকের ক্লাসে খুব বেশি পড়ি নাই, হ্যাঁ, খুব যে বেশি পড়ছি তা কিন্তু না, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস। আমরা জৈব যৌগ কাকে বলে, প্রাণশক্তি মতবাদ কী, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ, ক্যাটিনেশন কী, কার্বনের বহুরূপতা বলতে কী বুঝো, ক্লাসিফিকেশনটা পড়ে ফেলছি, কিছু গুরুত্বপূর্ণ হেটারোঅ্যারোমেটিক যৌগ পড়ছি, কার্যকরীমূলক পড়ছি এবং তাদের মধ্যে কিছু বিক্রিয়া আমি দেখাইছি, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে ডেফিনেশনটা পড়ছি এবং তাদের কিছু বৈশিষ্ট্য পড়ছি। এটা হচ্ছে আমাদের জৈব যৌগের ইন্ট্রোডাকশন। সো টাটা, আজকের মতন এতটুকুই, এন্ড। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা নামকরণ পড়ব, হ্যাঁ, নেক্সট ক্লাসে নামকরণ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে বেসিক ক্লাস ছিল। সো বাই।